কি হইল স্যার? বের হয়ে চলে আসলেন কেন? আর বলো না দুর্জয়, লোকেশন ভুল হয়েছে আমাদের। জাইমু পুরাতন বাজার পেরোয়া হুসনে গলি পুরাতন মঞ্জিলে। তা থুয়ে আমরা এই গলিতে ঢুকা পড়ছি। সেই জন্যই তো ভিতরে কাউকেই পাই নাই। লোকেশন ভুল হয়েছে। তাড়াতাড়ি সঠিক লোকেশনের দিকে অগ্রসর হও। বলেন কি স্যার? এরকম সেন্সিটিভ একটা অপারেশনে আইসা যদি লোকেশন ভুল করে থাকি, তাহলে এটা হইল কোনো এ অপারেশন পরিচালনা করা যাইব সঠিকভাবে? ওরা তো অ্যালার্ট হয়ে যাইব। দেখবেন ওইখানে যাইয়া কাউকে খুঁজে পাইব না। আর বইল না, এই সমস্ত বস্তির অলিগলি সব একই রকম মনে হয়। আমিও তো জানছিলাম না যে এই গলি রমজান নিয়ে গেছে। রমজান জায়গাটা চিনতে পারে নাই, যার কারণে এরকম মিস্টেক হয়েছে। তা শামসু স্যার আর রমজান কই? ওরা আছে আমাদের পিছনেই। শুনো দুর্জয়, এবার আর শামসুকে ভিতরে ঢুকতে দেব না। শামসু বাইরেই থাকবে। আমরাই সরাসরি ভিতরে ঢুইকা অপারেশনটা পরিচালনা করব। শামসুর কোনো ক্ষয়ক্ষতি হয়ে গেলে এটা অপূরণীয় একটা ক্ষতি হয়ে থাকবে, যেটা আমরা কোনোভাবেই উসুল করতে পারবো না। তাই শামসুকে বাইরে রেখে আমরাই ভিতরে ঢুকবো। তা তো অবশ্যই স্যার। আমার মতে শামসু স্যারকে আমাদের এই অপারেশনে নিয়ে আসাটাই ঠিক হয় নাই। আমরাই লোকেশন যাই না অপারেশনটা পরিচালনা করলেই ভালো হইতো। বলা তো যায় না, হঠাৎ করে যদি শামসু স্যারের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা আমরা কিভাবে মেনে নিব স্যার? ওনার মতো এরকম নীতিবান একজন নেতার আমাদের কিন্তু খুবই প্রয়োজন। ওনাকে কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি হতে দেওয়া যাইব না স্যার, যত যাই হয়ে যাক না কেন। আরে আর বইল না, শামসু কি কথা শোনার মতো মানুষ নাকি? আমি তো ওরে অনেকবারই নিষেধ করছি যে তোর ওইখানে যাইতে হইব না, কিন্তু কি করবা, শামসু তো কোনোভাবে আমার কথা গুরুত্ব দিল না। ওই নিজে উপস্থিত থাইকা এই মিশনটা কমপ্লিট করতে চায়। এটা নাকি ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মিশন। সেজন্য আর শামসুকে রেখে আসতে পারলাম না। তবে ওর প্রোটেকশনের দায়িত্ব সম্পূর্ণ কিন্তু তোমার দুর্জয়। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি নিজে শামসু স্যারের বিষয়টা দেখতেছি। শামসু, লোকেশন মনে হইতাছে সামনের এই বিল্ডিংটাই। এটাই তো পুরাতন মঞ্জিল। তুই কি সম্রাট 100% শিওর যে লোকেশন এই বিল্ডিংটাই? হ শামসু, আমি 100% শিওর এটাই সেই কাঙ্ক্ষিত লোকেশনের বিল্ডিং। আমি এর আগেও এখানে দুইটা অপারেশন পরিচালনা করছিলাম। এটা কোনোভাবেই ভুল হইতে পারে না। এবার আমরা সঠিক লোকেশনে আইছি। এটাই শামসু সে পুরাতন মঞ্জিল। আমারই স্পষ্ট মনে আছে। শামসু ভাই, সম্রাট স্যার ঠিকই বলছে। গুট্টুর দেওয়া বর্ণনা অনুযায়ী এই বিল্ডিংটা পুরোপুরি মিলে গেছে। এবার আর কোনো ভুল হয় নাই। এটাই সেই কাঙ্ক্ষিত লোকেশন। এখন কি করব ওস্তাদ? আমরা কি ভিতরে প্রবেশ করব? হ্যাঁ, আমরা এখন ভিতরে প্রবেশ করব। এইখানে আর দাঁড়ায় থাকার কোনো মানে হয় না। শোন রমজান, তুই আমি আর নরেশ তিনজন ওই দিক দিয়ে ঢুকবো। আমরা শুরু থেকেই গুলি করতে করতে ভিতরের দিকে প্রবেশ করব। আর সম্রাট আর দুর্জয় ওরা ঢুকবো পিছনের সাইড দিয়ে। আর যত পুলিশ আছে ওনারা চারদিক দিকেই আমাদেরকে পিছন থেকে ব্যাকআপ দিতে থাকবো। আচ্ছা ওস্তাদ, ঠিক আছে তাহলে। আমি ম্যাগাজিনগুলো পুরো লুট করে নিচ্ছি। গুলি যে একটানা
করতে থাকবো, কোনো থামাথামি নাই। কে মরলো কে বাঁচলো ওইটা দেখার সময় নাই ওস্তাদ। এই রমজানের গুলি যদি একবার চলতে থাকে তাহলে সেটা থামানোর মতো ক্ষমতা আর কারো নেই। না না রমজান, মাথা গরম করা যাইব না। ঠান্ডা মাথায় মিশনটা পরিচালনা করতে হইব। কারণ শাকিল রে আমার জীবিত চাই। ওর কাছ থেকে আমার অনেক তথ্য জানার আছে। ওই কি কারণে হঠাৎ দেশে ঢুকলো, আর কারা ওরে শেল্টার দিয়া দেশে ঢুকাইলো, আর ওই দেশে ঢুইকা কি আকাম করার পরিকল্পনা করতেছে, এই সব তথ্য আমার জানা দরকার। তাই শাকিল রে যেভাবে হোক জীবিত রাখতে হইব। আর একটা কথা মনে রাখিস, তুই আর নরেশ আমার কাছে কিন্তু শাকিলের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। তাই তোদের যেন কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি না হয়। শাকিলকে যদি ধরতে না পারি তাও আমার কোনো আফসোস থাকবে না, কিন্তু তোদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই তোরা নিজেকে সেফ রাইখা তারপর যা করার করবি। বুঝতে পারছি উস্তাদ, আপনার আমাকে নিয়ে টেনশন করতে হইব না। আল্লাহর রহমতে ওরা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। আপনিও আপনার দিকে খেয়াল রাখেন। সম্রাট, তাইলে আর সময় নষ্ট করার কোনো দরকার নাই। আমরা এখনই মিশনে নামব। তুই সকলকে প্রস্তুত হতে বল। একলগে ওদের উপর চারদিক দিয়া আক্রমণ করতে হইব, যাতে করে ওরা গুলি করার কোনো সুযোগই না পায়। ওদেরকে কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেওয়া যাইব না। তার আগে সব কয়টারে খালাস করতে হইব। তা না ঠিক আছে শামসু, কিন্তু আমি বলি কি, তোর শামসু ভিতরে প্রবেশ করার কোনো দরকার নাই। তুই এই জায়গায় থাক। ওই দিকের বিষয়টা আমরাই দেখতেছি। আমরা অনেক ব্যাকআপ টিম নিয়ে আইছি। ওরা আমাদের হাত থেকে আজকে আর পালাইতে পারবো না। তোর ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমরাই ভিতরের বিষয়টা সমাধান করতেছি। তুই রমজান আর নরেশ বাইরেই থাক। দূরবে, তুই গিয়ে আমাকে নিয়ে কোনো রকমের কোনো ভয় পাইতাছস নাকি? আমারে নিয়ে তোর ভয় পাওয়ার কোনো দরকার নাই। আমি শামসু, আর এরকম মিশন আমি তুরি মাইরাই কমপ্লিট করছি হাজার হাজার। আমার কোনো রকমের কোনো ক্ষয়ক্ষতি ওরা করতে পারবো না। তোরে যেভাবে যা বললাম তাই কর। আমাকে নিয়ে তোর টেনশন করার বিন্দু পরিমাণ কোনো দরকার নেই। আমি তো জানি শামসু, তোকে আমি কোনো রকমের কোনো কথা বললে তুই সেটা রাখবি না। সম্রাট, তাহলে তুমি পিছন দিক দিয়া তোমার টিম নিয়ে আক্রমণ চালাও। আমি এই দিক দিয়ে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে স্যার। কি ব্যাপার, বাইরে কেমন যেন গোলাগুলির আওয়াজ শোনা যাইতেছে। আস্তানায় কি আবার কেউ রেড দিল নাকি রে? মোস্তফা কোথায়? মোস্তফা, এ মোস্তফা, উঠে গেলি রে? তাড়াতাড়ি এদিকে আয় তো দেখি। কিরে মোস্তফা, কি হয়েছে রে? বাইরে কেমন যেন গোলাগুলির আওয়াজ শুনতেছি। আস্তানায় কি আক্রমণ হয়েছে নাকি রে? ওস্তাদ, একেবারে সর্বনাশ হয়ে গেছে। পুলিশ তো আমাদের আস্তানায় আক্রমণ চালাইছে। শুধু পুলিশ না, লগে শামসু আর রমজানও আছে। পুলিশ কিরে মোস্তফা? পুলিশ আক্রমণ করছে মানে? লগে আবার শামসুও আছে? ওরা কিভাবে আমার আস্তানার খবর জানলো? যে ভয়টা আমি পাইতেছিলাম রে মোস্তফা, সেটাই দেখি হইল। এখন উপায় কি? এই শালার গুড্ডুই তো দেখা যায় সকল পেঁচটা লাগাই দিছে। উস্তাদ, আমি আপনারা বলছিলাম না ওই একটা না একটা গড়বড় বাজাই বই? দেখলেন তো, সেটাই হইল।
এখন কি করব ওস্তাদ? পুলিশ তো যে কোনো মুহূর্তে ভিতরে ঢুকে আমাদেরকে ধইরা ফেলাইতে পারে। তোর কি মনে হয় রে মুস্তফা, পুলিশের সাথে আমরা যুদ্ধে কতক্ষণ টিকে থাকতে পারবো? আমরা কি ওদের সাথে টিকে থাকতে পারবো রে? না না শাকিল ভাই, পুলিশের সাথে আমরা কোনোভাবেই পেরে উঠবো না, কারণ ওরা অনেক সদস্য নিয়ে আইছে, লগে আবার শামসু, রমজান, নরেশও আছে। ওদের সাথে আমাদের সামান্য এই কয়জন কোনোভাবেই টিকা উঠতে পারবো না। আর ওরা সব খোঁজ খবর নিয়ে তারপরে আইছে আমাদেরকে আক্রমণ করার জন্য। তাইলে এক কাজ কর, পিছনের ওই সুড়ঙ্গ পথ দিয়া এখান থেকে বের হওয়ার ব্যবস্থা কর। শামসুর হাতে এখন কোনোভাবেই ধরা পড়া যাইব না। একবার শামসুর হাতে ধরা পড়ে গেলেই জীবন শেষ। যে প্ল্যান নিয়ে আইছি সেটা কোনোদিনও বাস্তবায়ন করতে পারবো না। তাই এখন শামসুর হাতে কোনোভাবে আমাদেরকে ধরা দিলে হইব না। তাড়াতাড়ি ওই দিক দিয়া পালানোর একটা ব্যবস্থা কর। কি হয়েছে লিডার? হঠাৎ করে আমারে এত জরুরি তলব করে নিয়ে আসলেন যে? কোনো ইমার্জেন্সি কাজ আছে নাকি? হয় ইকবাল, ঝামেলা তো একটা হয়েছে জানো নাকি? ব্যবসায়ীর শিল্পপতিরা জনতা পার্টি থেকে নাকি মুখ সরাই নিতেছে। মাহফুজরে তাহলে কি দায়িত্ব দিলাম? ওরে বানাইলাম ব্যবসায়ী সমিতির সভাপতি। ওয়া এই সমস্ত ঝামেলা মিটমাট করবে, তা না কইরা উল্টা আমার কাছে আইসা বলতেছে ব্যবসায়ীরা নাকি ঝামেলা করতেছে। বলো তো দেখি ইকবাল, এখন কি করা যায়? ব্যবসায়ীরা তো ঝামেলা করবই লিডার। ওরা যদি সঠিক সুযোগ সুবিধা না পায় তাহলে এত হাজার হাজার কোটি টাকা কি ওরা কোনো জায়গায় বিনিয়োগ করব নাকি? শামসু তো সকল ব্যবসায়ীর পিছনে লাইগা পড়ছে, সবাইকে বিভিন্নভাবে টর্চারিং করতেছে। সেই জন্যই তো সবাই একজোট হইয়া জনতা পার্টির বিরুদ্ধে অবস্থান করতেছে। শামসু ব্যবসায়ীদেরকে জ্বালাতন করতেছে মানে আমি তো মনে করি শামসু ওদেরকে আরো সুযোগ সুবিধা দিছে। আসলে ইকবাল, মূলত সমস্যা হয়েছে যে চট্টগ্রাম বন্দরে যে সিন্ডিকেটটা করতো ব্যবসায়ীরা, সেটা শামসু বন্ধ করে দেওয়াতেই ওরা এইরকম ঝামেলা করতেছে। এখন তো সবার সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে, সেই জন্যই স্বার্থের জন্য ওরা জনতা পার্টির বিরুদ্ধে যায় অবস্থান নিতেছে। শোনো ইকবাল, এভাবে যদি ব্যবসায়ীরা জনতা পার্টি থেকে মুখ সরিয়ে নেয় তাহলে আমিও কিন্তু ওদের থেকে মুখ সরিয়ে নিব। বিগত সরকারের চেয়ে আমরা ব্যবসায়ীদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছি, এই সুযোগ সুবিধা ওনারা জীবনে কোনোদিন ভোগ করতে পারছে নাকি? এখন সরকারকে চাপে ফেলাতে পরিকল্পনা করে যে। কেমনে সুযোগ সুবিধা দিল শামসু? শামসু বিভিন্নভাবে ব্যবসায়ীদের উপর বিভিন্ন ট্যাক্স ধরে দিতেছে, যেটা পরিশোধ করতে করতে তো ওনাদের হাল খুব খারাপ হয়ে যায়। যার কারণে তো শামসুর জন্যই সবাই জনতা পার্টি থেকে মুখ সরাই নিতেছে। বিগত আমলে তো ব্যবসায়ীরা এরকম কখনোই করে নাই। শামসুর কারণেই তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি বলি কি লিডার, শীর্ষ ব্যবসায়ীদেরকে নিয়ে শামসু সহ আপনি আমি সকলে মিলে একটা মিটিংয়ের ব্যবস্থা করি। সেখানে সকলের সাথে আলোচনা কইরা ওদের কি সমস্যা সেটা ওদের কাছ থেকে জানা যাইব। তখন আমরা সমস্যাটা সমাধান করে তারপর কাজ করলে মনে হয় সবচাইতে ভালো হয় লিডার। আচ্ছা ইকবাল, ঠিক আছে, তাহলে ওদের সাথে সরাসরি বৈশা শুনি যে ওদের কি সমস্যা, শামসু ওদের ব্যবসায় কি ঝামেলা করতেছে। শোনো ইকবাল, আমি শামসুরে বগুড়ায় পাঠাইছি ওইখানকার উপনির্বাচনটা পরিচালনা করার জন্য। শামসু তাহলে বগুড়া থেকে ঘুরে আসুক, তারপর সকলের সাথে এই বিষয়টা নিয়ে
আমি বসবনি। ও তাহলে শামসু এখন বগুড়ায় যাইতেছে তাই না? এটাই এখন সবচাইতে বড় সুযোগ, মোল্লা গ্রুপকে জামিনে বের করে নিয়ে আসা। শামসু যদি ঢাকাতে থাকে তাহলে ওনাদের জামিনে কোনো না কোনো একটা ঝামেলা তৈরি করব। যেহেতু শামসু বগুড়াতে চলে যাইতেছে, তাহলে কই ফিরে আসতে আসতেই এর ভিতরেই মোল্লা গ্রুপের জামিনটা করায় ফেলাইতে হইব। আচ্ছা লিডার, ঠিক আছে তাহলে শামসু আসুক, আমিও সকলকে বিষয়টা জানাই দিতেছি। আর লিডার, তাহলে মোল্লা গ্রুপের জামিনের বিষয়টা নিয়ে কি করলেন? আপনারা বলছিলেন ওদেরকে জামিনে বের করে নিয়ে আসবেন। দলের বিভিন্ন নেতা কর্মীরাই তো মোল্লা গ্রুপের জামিনটা নিয়ে খুব ঝামেলা করতেছে। সবাই শুধু বিষয়টা আমাকে আইসা বলে আপনাকে বলার জন্য। তাহলে এটা কি করবেন এখন? শোনো ইকবাল, ওইটা তো আমি অনেক আগেই বইলা দিছি। আদালতের বিষয়ে আমি কোনো রকমের কোনো হস্তক্ষেপ করব না। মোল্লা গ্রুপ যদি আদালত থেকে জামিন নিতে পারে তাহলে ওরা বের হয়ে আসবে, এখানে আমার কোনো কিছু বলার নেই। আর যদি আদালতে দোষী প্রমাণ হয় তাহলে ওদের সাজা হবে, সেখানেও আমার কোনো কিছু করার নেই ইকবাল। আমি আদালতের বিষয়ে কোনো রকমের কোনো হস্তক্ষেপ করব না। আচ্ছা লিডার, ঠিক আছে তাহলে উঠলাম আমি। আসসালামু আলাইকুম। চাচা, হরে তোতা, কি হয়েছে ক? চাচা, ওদের সাথে কি কথাবার্তা শেষ করছেন? হরে তোতা, কেবল গাই ওদেরকে কথাবার্তা বইলা পাঠাই দিলাম। তাইলে চাচা আসেন, মাস্টার আর হাবিব আইছে পার্টি অফিসে, আপনারে ডাকতেছে। আপনার সাথে নাকি আলোচনা আছে। শামসু আসবো, সে বিষয়ে মনে হয় আলোচনা করবে। ওরা ওইখানেই বসে আছে। চলেন তাইলে চাচা, যেহেতু আর কাজ নাই, আলোচনায় যোগ দেওয়া যাক। মাস্টার আইসা নিজে আপনারে খুঁজতেছে এখন। কি যাই রে তোতা, ওদের সাথে তো কোনো রকমের কোনো আলোচনায় বসতে আমার মন চায় না। ওদের চোপা দেখলে এখন মেজাজ আমার 300 ডিগ্রি গরম হয়ে যায়। কি আলোচনা করব ওদের সাথে? তুই যা, আলোচনা করগা। আর আমার কথা জিগাইলে বলবি উনি ওদের সাথে কথা বইলা চইলা গেছে। ওদের সাথে আমি আর কোনো আলোচনায় বসতে চাই না তোতা। দুরু চাচা, আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? কি উল্টা পাল্টা কথা বলতেছেন এইগুলো? মাস্টার আইসা আপনারে খুঁজতেছে আর আপনি সেই পুরনো কথাই ধরে নিয়ে বসে আছেন। ওইগুলো ধরে নিয়ে বসে থাকলে হইব নাকি? এত কথা বাদ দিয়া চলেন তো দেখি গুরুত্বপূর্ণ আলোচনা করব মাস্টার। আমি বলছি পাশের রুমে আছে, এখন যাই আবার বলবো যে আপনি চলে গেছেন, তাই না? এটা হইল, এতে করে আরো মন কালাকালি বেশি হইব। ও যা হবার হয়েছে, এই সমস্ত আলাদা বলতো কথা বাদ দিয়া চলেন তো দেখি আগে। কি ব্যাপার শফিক ভাই, কোথায় গেছিলেন আপনি? পার্টি অফিসে আইসা আপনারে পাইলাম না। তা ওইখানে দাঁড়ায় না থাইকা বসেন, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে আজকে। শোনেন শফিক ভাই, আলোচনা কি শুনছেন? শামসু কিন্তু আজকে বিকেলের ভিতরেই বগুড়াতে ঢুকতেছে। হঠাৎ করেই শামসু ফোন করে আমারে বিষয়টা জানাইছে। তাই আমাদের হাতে প্রস্তুতি নেওয়ার তেমন সময় নেই। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে প্রস্তুতি নিয়ে ফেলতে হইব, কারণ শামসু
বিকেলের ভিতরেই চলে আসব। তাই সবাইকে যেভাবে যা করলে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু করা যায় সে অনুযায়ী কাজ করতে হইব। মাস্টার, শুনলাম তোতার কাছে যে বিকেলে শামসু আসতেছে বগুড়াতে। তা শামসু আসার বিষয় নিয়ে আমার সাথে তোমরা কি এমন আলোচনা করবে? আমি দুই চারটা কথা বললে তো আর তোমরা আমার কথা গুরুত্ব দিবে না। আমাকে মাইনাস করেই তো এখন তোমরা রাজনীতি শুরু করছো। তাই এইখানে আমার থাকা না থাকাটা কোনো কিছু যায় আসে না। তুমি আছো, হাবিব আছে, তোতা আছে, তোমরা মিলাই সিদ্ধান্ত নাও কি করলে ভালো হয়। এই যে একটা ফালতু কথা বললেন, সেই জন্যই তো আপনার কথা আমার ভালো লাগে না। আপনাকে সম্মান কইরা ডাইকা নিয়ে আসলাম আলোচনার পরামর্শ নেওয়ার জন্য, আর আপনি কোন আইসা কথা বলতেছেন। আপনাকে যদি মাইনাস কইরা রাজনীতি করার ইচ্ছা রাখতো তাহলে অনেক আগেই আপনার এত তারে মাইনাস করে দিতে পারতাম আমি, কিন্তু আমি সেইটা করি নাই। কারণ আমি কখনোই প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না, তাই ভবিষ্যতেও করব না। আপনি বলতেছেন আপনারা মাইনাস করে রাজনীতি করতেছি, কিভাবে আপনাকে মাইনাস করলাম? আপনার দেওয়া কমিটিগুলোতে সবগুলোই সমস্যা দেখা দিছে, তাই দলের নাম খারাপ করার জন্য কি ওই কমিটি বহাল রাখতে বলেন আপনি? কাম হইছে এখন টাকা খায়া খায়া ফালতু লোক গড়ে কমিটিতে বসায় রাখবেন, পরবর্তীতে এরা দলের নাম খারাপ কইরা বিভিন্ন রকমের দুর্নীতি কইরা বেড়াইব, আর সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করলেই আপনার সমস্যা, তাই না? আপনি যদি টাকা না খায়া সঠিক লোকদেরকে কমিটিতে বসাইতেন তাহলে তো আজকে আর আপনার দেওয়া কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হইতো না। এইখানে তো আপনি শুরুতেই দুর্নীতি করছেন, আবার কথা বলেন কেন? দেখো হাবিব, কথাবার্তা কিন্তু হুশ কইরা বইল। তুমি বারবার শুধু একই কথা বইলা যাও, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণই কিন্তু দিতে পারো নাই। তোমার মতো পাঁচটা রাজনীতিবিদের সাথে আমার কোনো রকমের কোনো আলোচনা নাই। তুমি পাঁচ আটটা চাইটা কোট দূরাই গেতে পারো সেটা ওই শফিক ভালো কইরা দেখে নিবনি। রাজনীতি করা বাদ দিয়ে যেখানে নিজের যোগ্যতায় কোনো কিছু করার ক্ষেম নেই সেটা যাই নাই তুমি মাস্টারের পাঁচাইটা শুরু করছো, সেটা আমরা কি বুঝি না নাকি? তোমার মতো এরকম পাঁচাইটা যদি আমরা রাজনীতি করতাম তাহলে জীবনে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু এই কাজটা তো আমাদের দ্বারা সম্ভব না। দেখেন শফিক ভাই, এই সমস্ত ফালতু কথার কোনো ভিত্তি আমি দেখতেছি না। এইখানে কোনো পাঁচাটাচাটির কিছু নাই। এ মাস্টার কখনোই চাটুকারিতা রাজনীতি কইরা আসে নাই, এবং এদেরকে মাস্টার কখনো পছন্দ করে নাই। রাজনীতি কইরা যদি কিছু করতে চান তাহলে অবশ্যই জনগণের ভালোবাসা নিয়া এবং নিজের যোগ্যতায় তারপর করতে হইব। পাঁচ আটার দিন শেষ হয়ে গেছে, তাই এই সমস্ত ফালতু আলোচনা বাদ দিয়া আমি মনে করি মূল আলোচনা করাটাই সবচাইতে ভালো হইব। আর আপনি যদি এই আলোচনা সভায় থাকতে না চান তাহলে চলে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা আপনাকে জোর করে এখানে রাখবো না। এই চাচা, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কখন থেকে সেই উল্টা পাল্টা বইকে যাইতেছেন। সেই দিন কি হয়েছে না হয়েছে এইগুলো আজকেও আলোচনা করার কোনো প্রয়োজনে আমি মনে করতেছি না। শামসু ভাই
বগুড়াতে আসতেছে অনেক দিন পর, তাই আমাদেরকে কিভাবে কি করলে শামসু ভাইকে সুষ্ঠুভাবে একটা সংবর্ধনা দেওয়া যায় সেই বিষয়ে সকলে মিলে আলোচনা করেন। শামসু ভাই চলে যাওয়ার পর তারপর কার কত খায়েশ আছে সেটা দেখবনি। একবার শামসু ভাই আসার পর টেরা মিসিং হইল, তখন কিন্তু ঠিকঠাকভাবে কোনো প্রোগ্রামই করতে পারি নাই। তাই এবার শামসু ভাই আসলে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রোগ্রাম করতে হইব। সন্ততা কে কি বলল না বলল ওইগুলো শোনার সময় কিন্তু আমার নাই। সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। রাজনীতিতে এরকম অনেক ব্যক্তি আসবো যাইবো, তাই বলে কারো ধৈর্য নিয়া বসে থাকার কিছু নাই। আমাদেরকে আমাদের সাংগঠনিক কাজকাম চালাই যাইতে হইব। যে যেমন কর্ম করব তার ফল সেরকমই হইব। বগুড়ায় যে কয়টা কমিটি নিয়া ঝামেলা হইব সেইগুলো বিলুপ্ত ঘোষণা করা হইব। আমি যে কমিটিগুলো দিছি এইগুলো যে বিলুপ্ত হইব না এমন কোনো কথা না। ওদের বিরুদ্ধে তোরা যদি দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারস, সাথে সাথে আমি নিজে এই কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে দিব। 1 সেকেন্ডও সময় লাগবে না আমার। চাচা আপনি বাদ দেন তো শফিক চাচার কথা। উনির কথাবার্তা কোনো ঠিক ঠিকানা নাই, কখন কি বলতেছে না বলতেছে ওটা উনি নিজেই বুঝতে পারে না। এখন আমাদেরকে কি ডিরেকশন দিবেন সেটা বলেন। যেহেতু শামসু ভাই বিকেলে বগুড়াতে ঢুকবো, তাই আমাদের হাতে কিন্তু খুব একটা সময় নাই। আমাদেরকে কি কি করতে হইব সেটা আগে বলেন, ওই সমস্ত ফালতু আলোচনা বাদ দিয়া দেন। শোনেক তোতা, প্রত্যেকটা উপজেলার সভাপতি সেক্রেটারিরে নোটিশ দিয়ে জানাই দে তারা যেন বিকেল 4টার ভিতরে পার্টি অফিসের সামনে উপস্থিত থাকে। শামসু আসলে আমাদেরকে গণসংবর্ধনা দিতে হইব। আর আমরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছি তারা সবাই বগুড়া 4 মাথায় শামসুর জন্য অপেক্ষা করব। শামসু আসলেই শামসুরে সহ মিছিল নিয়ে আমরা সরাসরি পার্টি অফিসে চলে আসব। পার্টি অফিসে শামসু সকলের সাথে সাক্ষাৎ করে এরপর অডিটোরিয়ামে যাবে। ওইখানে সকলের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবে। তারপর শামসু বাসায় যাইব। তুই সকলকে বিষয়টা জানিয়ে দে। আচ্ছা চাচা, ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আমি এখনই প্রত্যেকটা উপজেলার সভাপতি সেক্রেটারিরে প্রচার সম্পাদকের মাধ্যমে বিষয়টা জানিয়ে দিচ্ছি। তারা সকলেই সময় মতোই পার্টি অফিসে উপস্থিত হয়ে যাইবনি। এটা আমি এখনই করতেছি চাচা। এটা নিয়ে আপনার আর কোনো প্যারা নিতে হইব না, এই দিকের বিষয় আমি দেখব। আচ্ছা তোতা, তুই তাহলে এইগুলো করে ফেল। আমি ওইদিকে হাবিব বাইরে নিয়া কমিশনারের সাথে আলোচনা করে আসি কোথায় কখন কি করব। ওনার এই বিষয়টা জানাইতে হইব, তা না হলে উনি তো নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না। ওনারা আগে বিষয়টা অবগত করে আসি। তুই তাহলে এই বিষয়গুলো দেখ। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আমারে বলে ডাকছেন? হ্যাঁ, তোরে তো ডাকছি। তোরে তো ইদানিং আমি ইউনিয়ন পরিষদে খুঁজেই পাই না। একা একা এসা বসে থাকি, আমার কত কাজ থাকে। তুই আমার সাথে একটু থাকতে পারিস না? আর শোনেক ডন, 120 কইরা প্রত্যেকটা মেম্বারের জন্য কম্বল বাজেট আইছে। তাহলে তোর বাঘের কম্বলটা নিয়ে যায় তত তাড়াতাড়ি সম্ভব এলাকাবাসীর ভিতরে
বন্টন করে দে। শুনলাম সচিবের রুমে গেছিলাম, সচিবই বলল প্রত্যেকটা মেম্বারের জন্যই নাকি 120 কইরা কম্বলের বাজেট দিছেন আপনি। আমারটাও নিতে বলল সচিব, নিবনি সময় কইরা আমি। শোনেক ডন, ওইগুলো আবার বেশি সময় ফালাই রাখিস না। গরিব মানুষের জিনিস তাড়াতাড়ি কইরা নিয়া ওনাদেরকে দিয়া দে। যত তাড়াতাড়ি দিয়া দিবি ততই জিনিসটা আরো ভালো হইব। আর শোনেক, শামসু ভাই আইসেছে বিকেলে, তাই আমাদের হাতে এখন অনেক কাজ। তুইও এখন আমাদের সাথে চল, বের হইব আমরা। কি বলেন চেয়ারম্যান সাহেব? হঠাৎ করে শামসু ভাই এলাকায় ঢুকতেছে মানে? তোতা ভাই তো এই বিষয়ে আমারে কিছুই বলল না। তোতা ভাইয়ের সামনে দিয়েই তো সকালবেলা আমি বের হয়ে আসলাম। তোতা ভাই তো এই বিষয়ে কিছু বলার কথা আমাকে। তোতা ভাই তোরে কি বলবো, আমি নিজেই তো বিষয়টা জানতাম না। কিছুক্ষণ আগেই মানিক আমারে ফোন করে খবরটা দিল। চল তাড়াতাড়ি বের হয়ে যায়, এখন অনেক কাজ পড়ে আছে। তাতেরা ভাই এখন তাহলে কুটি যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন? কুন্ডিয়া যাইমু, চল বাসায় যাই, মাস্টার চাচার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি কি করা যায়। ওইবার তো আমি না থাকাতে শামসু ভাইয়ের জন্য অনেক কিছুই করতে চাইছিলাম, কিন্তু কিছুই তো করা হইল না। এইবার আর সেরকম কোনো কিছু হইতে দিব না। ওইবারের অভ্যর্থনা এবার শামসু ভাইকে জানানো হবে। চল বাসায় যাই, আগে মাস্টার চাচার সাথে আলোচনা করি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। টেরা বসেক। চাচা, কি শুনলাম এইগুলো? শামসু ভাই নাকি আজকে বগুড়াতে ঢুকতেছে। মানিক ফোন করে আমারে বিষয়টা জানাইলো। আপনি কি এই বিষয়ে কিছু জানতেন না? তা আমারে তো কিছুই বললেন না। আমি আরো ইউনিয়ন পরিষদে চলে গেলাম। কিছুক্ষণ পরেই মানিক ফোন দিয়ে আমারে বিষয়টা জানাইলো। তা আপনি আমারে জানাবেন না চাচা? তাহলে তো আমি আর আজকে পরিষদে যাই না। ওস্তাদ আইলে কত কাজ পড়ে আছে। ওইবার তো আর ওস্তাদরে কোনো রকমের কোনো সংবর্ধনাই দিতে পারলাম না। আর এইবার যদি আসে তাহলে তো একটা ব্যবস্থা করতে হইব আমাদের। তোরে আর কি জানাবো রে টেরা, আমি নিজেই তো জানতাম না বিষয়টা। সকালে তুই যখন বের হয়ে গেলি তখন হাবিব বাইরে নিয়ে আমি অফিসে মিটিং করতেছিলাম। এই সময়ই শামসু ফোন কইরা বিষয়টা আমার জানাইলো, জয় নাকি বিকেলের ভিতরেই বগুড়াতে ঢুকতেছে। তাই তোরে আর কিছুই জানাইতে পারি নাই। পরে আমি পার্টি অফিসে যায়া সকল নেতা কর্মীদেরকে বিষয়টা জানাইলাম। ওইখান থেকে আবার কমিশনারের রুমে যায়া ওনারেও বিষয়টা জানিয়ে আসলাম। তাই আর তোরে বিষয়টা জানানো হয় নাই, কেবলই তোরে ফোন দিতে চাইছি। এর ভিতরে আবার তুই চলে আসলি, যাক ভালোই হয়েছে। তা চাচা, বিকেলের ভিতরে যদি শামসু ভাই বগুড়ায় ঢুকে তাহলে তো এতক্ষণে রওনা দিয়ে দেওয়ার কথা। তাহলে ওস্তাদের সাথে কি আর আপনার পরে কোনো কথা হয়েছে নাকি? উনি এখন কোথায় আছে আর কয়টা নাগাদ বগুড়ায় ঢুকবো সেই সম্পর্কে কিছু জানেন নাকি? আমাদেরকে তো এই দিকে আবার প্রস্তুতি নিয়ে রাখতে হইব। ওইটাই তো চিন্তা করতেছি রে টেরা, কখন দিকে শামসুরে ফোন দিতেছি কিন্তু ফোনও তো ধরতেছে না। আর আমারেও তো কিছু জানাইলো না। এতক্ষণে তো রওনা দিয়ে দেওয়ার কথা। তা রওনা দিলে তো
আমার ফোন দিয়া বিষয়টা জানানোর কথা ছিল। তুই এক কাজ কর, মানিকরে ফোন দিয়া শুনে তো ওরা রওনা দিছে নাকি। আসসালামু আলাইকুম স্যার, ডাকছিলেন আমারে? হাসান, কেমনে কি? তোমাকে যে বলছিলাম উপজেলা চেয়ারম্যান আরিফের সেক্রেটারি এবং ও ড্রাইভারকে তুলে আনতে, তা কই? এখন পর্যন্ত তো তুলে নিয়ে আসতে পারলা না। এদিকে সভাপতি এই বিষয়টা নিয়ে আমারে প্যারা দিতেছে। তোমরা এত স্লো হলে কিভাবে হবে? স্যার, ওইটা নিয়ে আপনি টেনশন করেন না। আমি অলরেডি ওদেরকে ধরার জন্য টিম পাঠিয়ে দিয়েছি। আজকে দিনের ভিতরেই ওদেরকে গ্রেপ্তার করা হয়ে যাবে। ওইটা কোনো বিষয় না স্যার, আপনি ওইটা নিয়ে মোটেও টেনশন করেন না। হয় যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো। আর শোনো হাসান, গতকালকে যে কলেজে পুলিশের উপর আক্রমণ হয়েছিল, ওইখানে কে কে পুলিশের উপর আক্রমণ করছিল তার একটা লিস্ট তৈরি করো। এদের বিরুদ্ধে মামলা করা হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি ভিডিও ফুটেজ দেখা ওইখানকার লিস্টটা তৈরি করতেছি। দ্রুত তুমি কাজটা করে ফেলো। আর গতকালকে শামসু স্যার আসছে বগুড়ায়। আমি দেখি এসপি স্যারের সাথে আলোচনা করে আসি। উনি আসলে তো আমাদেরকেও প্রস্তুতি নিতে হইব। কি বলেন স্যার? হঠাৎ করে শামসু স্যার বগুড়ায় আসতেছে মানে? এখন এমনিতেই যে ঝামেলার ভিতরে আছি, এর ভিতরে যদি শামসু স্যার বগুড়াতে আইসা পড়ে, তখন ওনারে নিয়ে আইতো আবার আরেক প্যারার ভিতরে পড়ে যাইতে হইব। হঠাৎ করে উনি আবার বগুড়ায় আসতে যাচ্ছেন কেন? কিছু করার নাই হাসান, পুলিশের চাকরিটাই এরকম। কখন যে কি প্যারা চলে আসে সেটা বলা যায় না। তোমাকে যা বললাম সেটা করো। আমি এসপি স্যারের সাথে দেখা করে আসি। দেখলা তো মাস্টার, শফিকের এখনো চড়াং চড়াং কথা বলা বন্ধ হয় নাই। ওই যে কি দেখা এমন চড়াং চড়াং কথা বলে সেটা এখনো বুঝতে পারলাম না। আমার যেটা সন্দেহ, ওই বিরোধী দলের সাথে হাত মিলাইছে। দেখো তুমি, আমার সন্দেহটাই শেষ পর্যন্ত ঠিক হয়ে যাইব। সমস্যা নাই হাবিব ভাই, শফিকরে চড়াং চড়াং করতে দেন। আর কয়দিন করতে পারে দেখবনি। শুধু শামসু আইতাছে বইলা পরে কিছু বললাম না। শামসু আসুক, পরে এইসব কথা শামসুর সামনে ঠিকই আমি তুলে ধরবো। ওই কত বড় হেডামারা লোক আইসা পড়ছে যে আমাদের উপর কথা বইলা বসে। আমরা আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো রকমের দুর্নীতি করি নাই। আর শফিক আমাদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। শামসু আসুক, শামসুর কাছে আমি সব তুলে ধরবো। তো একবারে ঠিকই বলছো তুমি মাস্টার। শামসুরের বিষয়টা না জানাইলে হইব না। তো শামসু জানুক যে নমিনেশন পাওয়ার আশায় বসে আছে, সে কি ধরনের কার্যকলাপ করে বেড়াইতেছে বগুড়ায়। টাকা খাইয়া সব কমিটিগুলো দিছে তো তার সাথে মিলা। এখন সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করছে, তো সেই জন্যই ওর মাথা নষ্ট হয়ে গেছে। তলে তলে বিরোধী দলের সাথে হাত মিলিয়ে বসে আছে। মনে করছে জনতা পার্টির মনে হয় অচিরেই পতন হইয়া যাইব। এরা হচ্ছে মাস্টার সুবিধাবাদী রাজনীতিবিদ। যখন যেই দিকে বৃষ্টি নামবো সেই দিকেই ছাতা ধরবো। এদের স্বভাবটাই এরকম। এই সমস্ত নেতা দিয়া কখনোই দেশের উন্নয়ন করা সম্ভব না। নিজের স্বার্থে যদি বিন্দু পরিমাণ আঘাত লাগে, তাহলে এদের মুখোশ পাল্টাইতে এক বিন্দুও সময় লাগে না। কে কি করতেছে না করতেছে সবই আমার খুব ভালো করেই জানা আছে। যে যেরকম করব সেরকমই ফেরত পাইব। চলেন আগে এসপি অফিসে যায়া এসপির সাথে
কথা বইলা আসি। মাস্টার, সকালের পরে শামসুর সাথে কি তোমার আর কথা হয়েছিল? কখন তাহলে শামসু রওনা দিব? আর কয়টা বাজবো ওর বগুড়া আসতে আসতে? সেটা তো শোনা দরকার ছিল। সে অনুযায়ী আমাদের এইদিকে সব কিছু গুছিয়ে রাখতে হইব তো আবার। না না হাবিব ভাই, আর শামসুর সাথে আমার কোনো রকমের কোনো কথা হয় নাই। আগে এসপি অফিস থেকে ঘুরে আসি, তারপর শামসুর সাথে কথা বলবো নি।